বহুল প্রতীক্ষার পরে ববি দেওল, অনিল কাপুর ও আলিয়া ভাট অভিনীত আলফা মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই কার্গিল যুদ্ধের পরের কাহিনীটা দেখানো হয়, যেখানে বিক্রান্ত কল ও ফাতেহ সিং লাখাওয়াতকে দেখা যায়। ওরা দুজনেই আর্মির বড় বড় অফিসার। ফাতেহ সিং আসলে বিক্রান্তকে তার গুরু মানত। বিক্রান্ত তখন ওকে বলে, এই যুদ্ধে আমরা আমাদের অনেক সোলজারই হারিয়েছি, এটা হচ্ছে যুদ্ধের দ্বিতীয় দিক। এই কথাটা শুনে ফাতেহ বলে ওঠে, এরপর আর কখনো এমনটা হবে না। আমাদের দেশের সোলজাররা অন্য দেশে গিয়ে তাদেরকে মেরে আসবে, কিন্তু তাদের কেউ কিছুই করতে পারবে না। আমি চাই যে আমাদের দেশের সোলজাররা হাইলি অ্যাডভান্সড হয়ে যাক। এই জন্য আমি অনেক বড় বড় অফিসারের অ্যাপ্রুভাল নিয়ে এসেছি। এখন শুধু আপনার সাইনটা প্রয়োজন। এখানে আসলে ফাতেহ আলফা প্রোগ্রামটা নিয়ে কথা বলছিল। তারপর অবশ্য সে একটা খাম দেয় বিক্রান্তকে আর বলে, এখানে আপনি সিল করলে সব কিছু পারফেক্ট হয়ে যাবে। আমাদের সকল সোলজারদের মধ্যেই এই আলফাটাকে সরিয়ে দেব। আমাদের সোলজারকে তখন আর কেউই কিছুই করতে পারবে না। তার পরপরই একটা সিক্রেট জায়গায় একটা মিশন দেখানো হচ্ছিল। সেখানে অনেক বড় বড় সব কর্মকর্তারা বসে এটাই দেখছিলেন। মুম্বাই অয়েল রিফাইনারিতে একদল সন্ত্রাসী অ্যাটাক করেছিল। তখন ফাতেহ বলে, আমাদের অয়েল রিফাইনারিতে কবজা করে নিয়েছে সন্ত্রাসীরা। ওদেরকে মারার জন্য আমি আলফা সোলজারদেরকে পাঠিয়েছি। তখন দেখা যায় অনেকগুলো সোলজার পানির রাস্তা দিয়ে যাচ্ছিল। ওদের কাছে কোনো রকমের কোনো অক্সিজেনও ছিল না। এটা দেখে একজন জিজ্ঞেস করার পরে ফাতেহ জানায়, 9 মিনিট পর্যন্ত ওই সোলজাররা পানির নিচে নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে কোনো অক্সিজেন ছাড়াই। দেখা যায় ওই সোলজাররা শব্দ শুনতে পারত যে কোনো অন্য সাধারণ মানুষের চাইতে খুবই বেশি। নাইট ভিশন ক্যামেরার বদলে তারা তাদের শোনার অ্যাবিলিটি ব্যবহার করেই জানতে পারত যে কে কোথায় আছে। এমনকি বন্দুকের গুলিও ওরা অ্যাভয়েড করতে পারত। ওদেরকে দেখলেই এমনটা মনে হতো যে চলতে ফিরতে থাকা এক একটা ওয়ার মেশিন। এর পরপরই ফাতের একটা অর্ডারেই সবারকে টেকডাউন করে ফেলে ওরা। তারপরে জানা যায় ওরা আসলে একটা ডেমো ওয়ার্ল্ড মিশন চালাচ্ছিল। তখন সবাই জিজ্ঞেস করে, এটা আবার কোন প্রোগ্রাম? তখন ফাতেহ জানায়, এটা একটা সিক্রেট প্রোগ্রাম। আপনারা এটা অ্যাপ্রুভ করলে আমি কাজ শুরু করে দিতে পারি। তার পরপরই দেখা যায় ডক্টর জনকে। আসলে ইনি আলফা সিরামটা বানিয়েছিলেন। তখন সে জানায়, এই আলফা সিরামটা যে একবার নিবে সে আর তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না। কেউ যদি বন্দুকের গুলিও খায় তারপরে ওই আলফা সিরামটা সেটা ঠিক করে ফেলবে। পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা নিজেদের ক্ষত খুব তাড়াতাড়ি নিজেরাই সেরে ফেলতে পারে, আর এগুলো রিসার্চ করেই এই সিরামটা বানানো হয়েছে। ঠিক ওই প্রাণীগুলোর মতোই আলফা সিরাম নেওয়া মানুষগুলো নিজেদের অর্গান নিজেরাই ঠিক করতে পারবে। যেসব সোলজারের ভেতরে এই সিরামটা পুশ করা হবে তারা সুপার হিউম্যান হয়ে যাবে। তার পরপরই ওর এই কথা শুনে সবাই সাইন করে দেয়। এখন থেকে এই আলফা সিরামটা অফিসিয়ালি সোলজারদেরকে দেওয়া হবে। অন্যদিকে দেখা যায় হাসপাতালে বিক্রান্তের ওয়াইফকে। তিনি আসলে প্রেগনেন্ট, তবে ওনার এই বাচ্চা জন্ম দিতে গেলে নিজের জীবনের ঝুঁকি হতে পারে। তারপরেও যদি কোনোভাবে এই রিস্কটা তিনি নেন তাহলে তার বাচ্চা এবং তিনি দুজনেরই জীবন চলে যেতে পারে। এই জন্য ডাক্তার ওনাকে অ্যাবর্শনটা করিয়ে নিতে বলে, কিন্তু বিক্রান্তের বউ মানা করে দেয় অ্যাবর্শনটা করানোর জন্য। সাথে জানায়, আমি একজন সোলজারের বউ, আমি আমার বাচ্চাকে জন্ম দিবই, মৃত্যুকে করে আমি ভয় পাই না। বিক্রান্ত আসলে তার বউকে খুবই ভালোবাসত। এর জন্য নিজের বউয়ের এই অবস্থা সে কোনোভাবেই দেখতে পারছিল না। সেও বুঝতে পারছিল যদি অ্যাবর্শনটা না করানো হয় তাহলে হয়তোবা তার বউ মারাও যেতে পারে। এই জন্য বিক্রান্ত এমন একটা ডিসিশন নিয়েছিল যেটা ওর নেওয়া মনে হয় উচিত হয়নি। যে আলফা সিরামগুলো ছিল সেটার মধ্যে একটা চুরি করে আনে এবং তার বউয়ের ভেতরে পুশ করে। কিছুদিন কেটে যাওয়ার পরেই দেখা যায় যে 6 জন সোলজারকে আলফা সিরামটা দেওয়া হয়েছিল তাদের মধ্যকার 3 জন অলরেডি মারা গেছে ব্রেন ড্যামেজ হয়ে, আর বাকি 3 জনের অবস্থাও খুবই শোচনীয়। এই কথাগুলো আবার ডক্টর সবাইকে বলছিল। তখন এটা শুনেই বিক্রান্ত দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে আর চলে আসে হাসপাতালে, কারণ সে তো তার বউকেই সিরামটা দিয়েছিল। এই ব্যাপারটা আবার বুঝতে পারে ফাতেহ। তারপর চলে যায় ওর কাছে আর বলতে থাকে, ইমোশনাল হয়ে ভুল ডিসিশন নিয়েছেন আপনি গুরুজি। ওই সিরামটা আপনার বউকে কেন দিয়েছেন? এখন আপনার যে বাচ্চাটা হয়েছে এটা তো দেশের আমানত, এর জন্য ওকে দেশের জন্য দিয়ে দিতে হবে। আর আপনার বউ যে মারা গেল এটার জন্য দায়ী শুধু এবং শুধুমাত্র আপনি। দেখা যায় অপারেশন থিয়েটারের মধ্যেই মারা যায় জানকী, কিন্তু বেঁচে যায় ওর মেয়ে। বাচ্চাটা হওয়ার পরপরই ফাতেহ চলে আসে এবং ওই বাচ্চাটাকে নিয়েই সেখান থেকে চলে যায়।
কিছুক্ষণ পরে এই ব্যাপারটা আবার জানতে পারে বিক্রান্ত আর চলে আসে ফাতের কাছে। ওর মাথায় একটা বন্দুক তাক করে। তখন ফাতে একটা মৃত বাচ্চাকে দেখিয়ে বলে ওইটাই আপনার মেয়ে। আসলে আলফা সিরাম হয়তোবা সেই মেয়েটাও নিতে পারেনি। ফাতে তখন জানায়, স্যার, আমাদের ডিপার্টমেন্টে এখন আপনাকে প্রয়োজন। কিন্তু বিক্রান্ত বলে, এই ডিপার্টমেন্টে আমার আর থাকা হবে না। এটা বলেই সেখান থেকে মেয়ের লাশটা নিয়েই চলে যায়। এর পরপরই দেখা যায় এই আলফা সিরামের জন্য যে সোলজারগুলো মারা গিয়েছিল এর জন্য দোষী বানানো হয় ফাতেহকে। সাথে ওকে এটাও জানানো হয়, তোমার এই অপরাধের জন্য তোমার কোর্ট মার্শাল হতে পারত, কিন্তু তুমি অনেক ইমানদারিতার সহিত দেশের জন্য কাজ করেছো, এর জন্য তোমার শুধু আমরা র্যাঙ্কটা ডিমোশন করে দিচ্ছি। তারপর ওকে চেরাপুঞ্জি নামের একটা জায়গাতে ট্রান্সফার করা হয়। তখন ফাতে খানিকটা মন খারাপ করে বলে, যদি এমনটা হতো যে এই সিরামটা সাকসেসফুল হয়েছে তাহলে আপনারা সবাই আমার জয় জয়কার করতেন, কিন্তু এখন তো তেমনটা হয়নি। তবে আপনারা খুব জলদি এটা বুঝতে পারবেন যে আমি কত বড় দেশপ্রেমী। এর পরপরই ওর পোস্টিং করা হয় চেরাপুঞ্জিতে। ওখানে কেউ ওর দিকে কোনো নজর রাখতো না, আর সেখানে ফাইটিংয়েরও কোনো ব্যাপার স্যাপার ছিল না। আসলে ওকে ডিমোশন করিয়ে এটা পানিশমেন্ট হিসেবে দেওয়া হয়েছিল, কারণ ফাতে ফাইট করতে খুবই পছন্দ করত, আর ওকে ফাইট থেকে দূরে রাখতেই ওকে এই জায়গাতে দেওয়া হয়েছিল। তখন ফাতে কাকা যেন কল দিয়ে বলে, আমার অনেক টাকা এবং একটা ল্যাবরেটরির প্রয়োজন। এটা জিজ্ঞেস করো না যে আমার কেন প্রয়োজন, শুধু আমার উপরে তোমরা ভরসা রাখো। আসলে আবারও আলফা প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছিল ফাতে। তার পরপরই রাজস্থানের একটা মরুভূমির মধ্যে একটা ফ্যাসিলিটি দেখা যায়। সেখানে আবার নতুন করে ল্যাবরেটরি বানিয়েছিল ফাতে। তারপর এখানে ডক্টরকেও ডেকে আনা হয় এবং প্রজেক্টটা আবারও শুরু করতে বলে। সাথে ফাতে ওকে জানায়, আমি যদিও চেরাপুঞ্জিতে আছি, তারপরেও এখানে আমার নজর থাকবেই সবসময়। আমরা দুজনে মিলে এখানে প্রজেক্টটা রান করব। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এই কিং আছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না। আমরা একদিন অবশ্যই সাকসেসফুল হব। ঠিক তখনই দেখা যায় একটা কাঁচের ডিব্বার মধ্যে ছোট্ট একটা মেয়ে। আসলে এটা বিক্রান্তেরই মেয়ে। ফাতে ইচ্ছা করেই মৃত একটা বাচ্চা দিয়েছিল বিক্রান্তকে। তারপর ওই মেয়েটার নাম রাখা হয় সীতা। এরপর থেকে ওর উপরে বিভিন্ন টেস্ট করতে শুরু করে দেয় ওরা। প্রায় প্রত্যেক দিনই ওই ছোট্ট বাচ্চা মেয়েটার শরীর থেকে ব্লাড স্যাম্পল নিত জন। ওর প্রত্যেকটা মুভমেন্টের উপরই নজর রাখত। ওরা শুধু এটা জানতে চাইছিল যে সীতার বডিতে আলফা অ্যাক্টিভ হয়েছে কি হয়নি। আসলে সীতা ওর বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধিমতী ছিল। সবকিছু সে অন্য সকল সাধারণ বাচ্চাদের চাইতে ভালো পারত। এত কিছু জেনেও ফাতে খুশি হতে পারেনি। তার তো শুধু প্রয়োজন ছিল আলফার অ্যাক্টিভেশন। দেখা যায় ফ্যাসিলিটির বাইরেই ফাতে অনেকগুলো সোলজারকে ট্রেন করছিল। ওখানে যখন সীতা চলে আসে তখন ওর চোখটা বেঁধে দেওয়া হয়। ওর চোখ বন্ধ থাকা অবস্থাতেই শুধু শব্দ শুনেই সে টার্গেট প্র্যাকটিস করছিল। ওর এই টার্গেট প্র্যাকটিস আর ওর ভাবসাব দেখেই বোঝা যাচ্ছিল ওর মধ্যে আলফা অ্যাক্টিভেট হতে শুরু হয়েছে। এই ব্যাপারটা দেখে আবার খুবই খুশি হয়ে গিয়েছিল ফাতে। সীতা আস্তে আস্তে বড় হচ্ছিল, সাথে ওর অ্যাবিলিটিগুলোও অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করছিল। সে যেন একটা চলতে ফিরতে থাকা ওয়ার মেশিনে পরিণত হচ্ছিল। তার পরপরই কাহিনীটা শিফট হয় 2026 সালে। রয়ের হেডকোয়ার্টার দেখানো হয়। এই সময়টায় এখন রয়ের চিফ হয়ে গিয়েছিলেন বিক্রান্ত। এখানে এসে দেখতে পায় 5টা আলাদা আলাদা ডিপার্টমেন্টের 5 জন প্রধানকে মেরে ফেলা হয়েছে। ওদের ভেতরে কোনো কানেকশন ছিল কিনা এটা খুঁজতে খুঁজতে বিক্রান্ত বুঝতে পারে যে এরা আসলে ওই সকল লোক যারা 20 বছর আগে আলফা প্রোগ্রামটাকে অ্যাপ্রুভ করেছিল। আর এই সবাইকেই মেরেছিল সীতা। অন্যদিকে দেখা যায় সীতা চলে আসে ওর পুরনো ল্যাবরেটরিতে, যেখানে সে বড় হয়েছিল। সেখানে যাওয়ার পরপরই সেই জায়গাতে থাকা প্রত্যেকটা সোলজারকে মেরে ফেলতে শুরু করে দেয় সীতা। তারপর সিসিটিভির সামনে তাকিয়ে বলে, তোমার সীতা এবার লঙ্কা জ্বালিয়ে দেবে বাবা। সবাইকে আমি মেরে ফেলেছি, এখন শুধু তুমি আর বিক্রান্ত বাকি। সেখান থেকে সকল সোলজারকে মেরে সেই ফ্যাসিলিটিটাকে একদম ধ্বংস করে দেয় সীতা। তারপর চলে আসে ওর হাইড আউটে, আর সেখানে সে বিক্রান্তের সম্পর্কে রিসার্চ করতে থাকে। ওর সম্পর্কে সব কিছুই জানতে পারে সীতা। তারপর ওর ফ্লাইট ডিটেলসগুলো চেক করে জানতে পারে সে কিছুদিন পরপরই স্পেনে যেত, আর এখনও সে স্পেনেই রয়েছে। এখানে একটু খটকা লাগে সীতার, যে স্পেনে এমন কি আছে যে প্রতিনিয়তই ওকে যেতে হয়। তার পরপরই স্পেনে দেখা যায় দুর্গা নামের একটা মেয়েকে। সে খুবই হাসি খুশি একটা মেয়ে। কিছুক্ষণের মধ্যেই ওর কাছে চলে আসে বিক্রান্ত এবং ওর সাথে দেখা করে। তখন জানা যায় দুর্গার অন্য কেউ নয়, বিক্রান্তেরই দ্বিতীয় মেয়ে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে বিক্রান্তকে ফাতে বলছিল,
যেহেতু আপনি সিরামটা আপনার বউকে দিয়েছিলেন, তার মানে এটা হচ্ছে দেশের মেয়ে। দেশের জন্য আপনাকে মেয়েকে সঁপে দিতে হবে। এই কথাগুলো আবার শুনে ফেলে নার্স। কিছুক্ষণ পরই সে এসে বিক্রান্তকে ডাক দেওয়ার একটা বাচ্চা দেখিয়ে বলে, এটা আপনার দ্বিতীয় মেয়ে। আপনাদের ওই কথাগুলো আমি শুনে ফেলেছিলাম, এর জন্যই ওকে আমি লুকিয়ে রেখেছি। আসলে আপনার টুইন হবে এটা আপনার বউ আগে থেকেই জানতো, কিন্তু আপনার থেকে কথাটা লুকাতে বলেছিল। কারণ আপনি যদি জানতে পারতেন যে টুইন হবে, তাহলে কখনোই এই ডেলিভারিটা করাতে দিতেন না। আপনার প্রথম মেয়েটা হওয়ার পরে দ্বিতীয়টাকে আমি লুকিয়ে ফেলেছিলাম আপনার বউয়ের কথা মতো, যেন কেউ ব্যাপারটা জানতে না পারে। তখন বিক্রান্ত জানায়, এই কথাটা যেন কেউই জানতে না পারে। অন্যদিকে দেখা যায় সবকিছু সত্য সত্য দুর্গাকে বলে দিচ্ছিল বিক্রান্ত। আসলে এখানে দুর্গা তার আত্মীয়দের সঙ্গেই থাকতো। যখন সে একটু বড় হতে থাকে, তখন থেকে ওকে সত্যগুলো বলতে শুরু করেছিল বিক্রান্ত। বোনের এমন কথা শুনে দুর্গা বলে, ওকে বাঁচাতে চাই আমি বাবা। বিক্রান্ত তখন জানায়, সীতা খারাপ রাস্তায় চলে গেছে, ওকে হয়তোবা ফাতে মেরে ফেলবে, বা সে আমাকে এবং ফাতে আমাদের দুজনকেই মেরে ফেলবে। এর জন্য সকল সত্যগুলো ওকে বলতে হবে। আমি তোমার সাথে দেখা করতে আসার আগে ফাতের সাথে গিয়েছিলাম দেখা করতে। তখন দেখা যায় ফাতের সাথে দেখা করতে গিয়েছিল বিক্রান্ত। ফাতে ওকে সব সত্য সত্য বলে দিয়েছিল যে সে কিভাবে আবারও আলফা প্রোগ্রামটা শুরু করেছে। সীতাকেও সে ট্রেন্ড করেছিল, কিন্তু এখন সীতাই তার জানের পেছনে পড়ে আছে। সীতা যে আসলে বিক্রান্তের মেয়ে এটাও জানায়। এই কথাটা শুনে খুবই রেগে গিয়েছিল বিক্রান্ত, সাথে ওর সকল সত্যগুলো ফাঁস করে দিতে চায় মিডিয়ার কাছে। তখন ফাতেহ বলে, এগুলো বলে দিলেও আমার আর এখন কিছুই করতে পারবেন না আপনি, কারণ সকল খুন তো করেছিল সীতা। তোমার মেয়েই ফেসে যাবে, এর জন্য ওকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে। এই কথাগুলো শুনে খুবই চিন্তিত হয়ে গিয়েছিল বিক্রান্ত। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এর পরপরই দেখা যায় সীতা রিসার্চ করছিল বিক্রান্তকে নিয়ে। জানতে পারে বিক্রান্ত আজকেই দেশে ফিরবে, এবার শ্রীনগরে আসবে তিনি। তখন আরও খোঁজখবর নিয়ে জানতে পারে বিক্রান্তের বউ জানকীর নামে ওখানে একটা বাড়ি আছে। বিক্রান্ত তাহলে সেখানেই আসবে। তখন আগে থেকেই গিয়ে ওখানে ওদের অপেক্ষা করতে শুরু করে দেয় সীতা। এর পরপরই দেখা যায় সেখানে একটা গাড়ি এসে পৌঁছে। সেই গাড়িটা থেকে বিক্রান্ত নয়, নামে হচ্ছে দুর্গা। আসলে বিক্রান্তকে আগেই বলে দিয়েছিল যে আমাদের আলাদা আলাদা যেতে হবে, কারণ আমাদের ওপর হয়তো বা কেউ না কেউ তো নজর রাখবেই। তুমি ওখানে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি চলে আসব। দুর্গা এরপরে এসে ঢোকে ঘরের মধ্যে। সে এখানে আসার পরপরই বুঝতে পারছিল কেউ একজন এখানে আছে। তারপর শুরু হয়ে যায় ওদের দুজনের মধ্যকার ফাইট। এখানে কেউই যেন কারোর সাথে কম নয়। কিছুক্ষণের মধ্যেই সীতার মুখ থেকে মাস্কটা পড়ে যায়। তখন দুর্গাকে চিনতে পারে যে এটা তো তারই বোন সীতা। সেটা ওকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে যে আমি তোমার বোন, তোমার সাথে আমি কথা বলতে চাই। কিন্তু ওর যেন কোনো কথাই শুনতে চাইছিল না সীতা। এরপর আরও অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। এক পর্যায়ে দুর্গাকে প্রায় ধরাশায়ী করেই ফেলেছিল সীতা। কিছুক্ষণের মধ্যেই সেখানে আবার চলে আসে বিক্রান্ত আর বন্দুক তাক করে সীতার দিকে। তারপরে ওদের দুজনের ওপরই ভারী পড়ে যায় সীতা। ওদের দুজনকেই মেরে অজ্ঞান করে ফেলে। এরপর যখন ওদের হুঁশ ফিরে আসে, তখন সীতাকে কনভিন্স করার অনেক চেষ্টা করতে থাকে যে আমি তোমার বাবা আর ওটা হচ্ছে তোমার বোন। কিন্তু সীতা বলে, তুমি তোমার একটা মেয়েকে নিয়ে খুশি থাকো, আমার জীবন তো একটা ল্যাবরেট হয়ে কেটেছে। তোমরা দুজনে তো একে অপরকে নিয়ে খুশিই ছিলে, কিন্তু আমি তো ছিলাম মহাজালার মধ্যে। আমার 18তম জন্মদিনে আমি যাকে বাবা বলতাম মানে ফাতে, আমাকে একটা ফ্যান্সি রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল ডিনার করানোর জন্য। আমি তো প্রথমে মনে করেছিলাম আমার জন্মদিনের জন্য এত সব আয়োজন, কিন্তু পরে আমাকে একটা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দেয় সে। এই ব্যাপারগুলো আমার একদমই ভালো লাগেনি। তারপরে ওনার কথা মতো আমি কাজ করেছি। যাকে মারার কথা ছিল তাকে আমি মেরে ফেলেছি। আমার 18তম জন্মদিনেই আমি আমার প্রথম শিকারটা করি। এরপর থেকে একের পর এক ওনার অর্ডার মেনে আমি মিশনগুলো পুরো করছিলাম। ওনারও মিশন পূরণ হচ্ছিল আর আমিও বেঁচে থাকার মাকসাদ খুঁজে পেয়েছিলাম। এরপর হঠাৎ করে একদিন এসে তিনি আমাকে ডক্টর জনকে মারার অ্যাসাইনমেন্ট দেন। এটাতে আমি খানিকটা হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিন্তু বাবা জানায় উনি দেশের সাথে গাদ্দারি করেছে, আর গাদ্দারের সাজা শুধুমাত্র মৃত্যু। তারপরে অবশ্য আমি চলে গিয়েছিলাম ডক্টর জনকে মারার জন্য। ওখানে যাওয়ার পরে ডক্টর জন আমাকে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম সীতা, আমাকে তুমি মেরে দাও, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আসল সত্যটা তোমার জানা উচিত। তারপর আমার সম্পর্কিত সকল সত্য তথ্য আমাকে জানিয়ে দেয় ডক্টর জন। ছোটবেলা থেকেই তোমার শরীর থেকে আমি অনেক রক্ত নিতাম, সেগুলো দিয়ে আসলে বিভিন্ন মাসুম মানুষের ওপর এক্সপেরিমেন্ট করা হতো। বেশিরভাগ মানুষরাই তো মারা যেত। আর আজকে যে কবরস্থানটা এখানে দেখতে পাচ্ছ, এখানে সব ওদেরই লাশ।
এমন করতে করতে শেষে আমি আলফার সিরামটা ফাইনালাইজ করে ফেলেছিলাম, যেটা দিয়ে আমরা অনেক আলফা বানাতে পারতাম। কিন্তু সেটা আমি লুকিয়ে রেখেছিলাম, কারণ এই কবরস্থানে একটা কবর তোমার নামেও আছে। কিছুদিন পরে এই ব্যাপারটা আবার জেনে গিয়েছিল ফাতে, আর আমাকে গাদ্দার বলে ঘোষণা করে। তুমি কি জানো এই নতুন আলফাটা কিভাবে বানাতে হবে? তোমার মস্তিষ্ক থেকে এই সিরামটা বানাতে হবে। যখন ফাতে এই ব্যাপারটা জানতে পারে তখন আমি ওকে বলেছিলাম, সীতার মস্তিষ্ক থেকে যদি সিরামটা বানানো হয় তাহলে সে একটা জিন্দা লাশের মতো থেকে যাবে কোমাতে। কিন্তু ফাতে তখন বলেছিল, দেশের জন্য কোরবানি দেওয়াতে কোনো ভুল নেই। তোমার সাথে এতদিন থাকাতে নাকি আমার অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছিল। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তারপরেও ফাতে তোমার মস্তিষ্ক থেকেই সেই সিরামটা বানাবে বলে ডিসিশন নেয়। তোমার কোরবানির তোর কোনো সমস্যা নেই। তারপর আমি সেখান থেকে কাগজপত্র নিয়ে পালিয়ে আসি। তোমার জন্য ওখানে আর একটা নতুন সেট আপ আনা হচ্ছে। নতুন সব সায়েন্টিস্টদেরকে ব্যবস্থা করে ফেলেছে সে। আর একটা কথা, সেই সিরামটা কাউকে বিক্রি করছে। ওরা যখন ডিলটা করছিল তখন এটা আবার আমি শুনে ফেলেছিলাম। ওদের ওই মিশনটার নাম মিশন ওডিসি। ডক্টরের মুখে এইসব কথা শুনে সীতা তখনই ডিসাইড করেছিল যে ওই ফ্যাসিলিটিটাকে সে একদম ধুলোর সাথে মিশিয়ে দেবে। সেখান থেকে সীতা যখন চলে যাচ্ছিল তখন ডক্টর ওকে বলে, তুমি গিয়ে বিক্রমের সাথে দেখা করো, সে তোমাকে কিছু সত্য কথা বলতে পারবে। এটা বলেই নিজে নিজেই মারা যায় ডক্টর। এই ব্যাপার স্যাপারগুলো দেখে একদমই ভেঙে পড়েছিল সীতা। এর পরপরই দেখা যায় বিক্রম তাকে বলে, তুমি যে মানুষগুলোকে মেরেছো তারা সবাই আসলে ফাতের দুশ্মন ছিল, দেশের নয়। কিছুক্ষণের মধ্যে ওরা এটা বুঝতে পারে যে ওরা যে সেফ হাউসটাতে আছে সেখানে আসার সময় বিক্রমকে ট্র্যাক করে ফাতের লোকজন চলে এসেছে। তখন বিক্রান্ত ওদের দুজনকে জানায়, তোমরা এখান থেকে এখনই পালিয়ে যাও। সেখানে যাওয়ার অ্যাড্রেসটাও দেয় আর বলে 72 ঘন্টার মতো সময় লাগবে। কিন্তু বাবার কথা শুনেও এখান থেকে কোনোভাবেই যেতে চাইছিল না সীতা। তারপরেও দুর্গার বিক্রান্ত ওকে অনেক করে বুঝিয়ে শুনে এখান থেকে বের করে। আর বিক্রান্ত নিজে রেডি হয়ে পড়ে ওদের সামনা করার জন্য। তার পরপরই দেখা যায় ওখানে ফাতের লোকজন এসে অ্যাটাক করে। ওদের সবাইকে অবশ্য খুব সহজেই ধরাশায়ী করে ফেলেছিল বিক্রান্ত, কারণ সে যেন তেন সোলজার ছিল না, হাইলি ট্রেন্ড সোলজার ছিল। কিছুক্ষণের মধ্যেই ওখানকার সবাইকেই মেরে ফেলে বিক্রান্ত। তারপর ফাতের এক লোকের মাথায় বন্দুক তাক করে আর ওকে দিয়ে ফাতেহকে ফোন দেওয়ায়। তখন সে ফোন দিয়ে ফাতেহকে জানায়, আমি বিক্রমকে মেরে ফেলেছি আর সীতা আমার কবজাতে আছে, ওকে নিয়ে কোথায় আসতে হবে, আমাকে সে একটা লোকেশন পাঠান। তখন অবশ্য ওর কথা মতো একটা লোকেশন পাঠায় ফাতেহ। এদিকে সেফ হাউসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল সীতা আর দুর্গা। দুর্গা এখানে চাইছিল যে সীতার সাথে যেন তার ভালো সম্পর্ক হয়ে যায় এই জার্নিটাতে, কিন্তু সীতা তো ছিল একদমই শক্ত একটা মেয়ে, ওর ভেতরে যেন কোনো ইমোশনই ছিল না। কিন্তু আস্তে আস্তে দুর্গার সাথে থাকতে থাকতে ওর মন গলতে শুরু করে। এক পর্যায়ে দুর্গা ওকে জিজ্ঞেস করে, তোমার কি ভয় লাগে? সীতা জানায়, ভয় তো তারাই পায় যাদের জীবনে হারানোর কিছু আছে, কিন্তু আমার জীবনে তো কেউ নেই, এর জন্য আমার কোনো ভয়ও নেই। তখন অবশ্য দুর্গা হাসতে হাসতে জানায়, এখন তোমার ভয় পাওয়া উচিত, কারণ এখন তোমার জীবনে আমরা আছি। ওদের এই জার্নিটা ছিল 72 ঘন্টার, কিন্তু ওরা 63 ঘন্টার মধ্যে চলে এসেছিল সেই সেফ হাউসে। তবে এখানে এসে ওদের খানিকটা খটকা লাগছিল, কারণ এটা ওদের চোখে কোনো সেফ হাউসই নয়, এখানে একটা বাবা বসা ছিল। ওরা দুজনে তো এটা বুঝে উঠতে পারছিল না যে এই বাবার কাছে কেন তার বাবা পাঠিয়েছে ওদের। কিছুক্ষণের মধ্যে দেখা যায় ফাতের লোকজনেরা ওখানে এসে অ্যাটাক করে। এখানে ওর প্রচুর লোকজন এসেছিল অ্যাটাক করার জন্য। ওরা এখানে আসার পরপরই ওদের সাথে ফাইট করতে শুরু করে দেয় সীতা এবং দুর্গা। ওদের সবাইকে চরম ধোলাই দিচ্ছিল ওরা দুজনে মিলে। কিন্তু এখানে যখন লড়াইটা আরও বেড়ে যায় তখনই এন্ট্রি হয় সেই বাবাজির। আসলে ইনি এজেন্ট কবির। এখানে সে বাবার ছদ্মবেশ ধরে এতদিন ছিল। এখানে যতগুলো সন্ত্রাসী এসেছিল তার মধ্যে প্রায় অর্ধেক তো কবিরের চেহারা দেখেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল, আর বাকি অর্ধেক যখন কবিরের সাথে ফাইট করার চেষ্টা করছিল তখন ওদের সবাইকেই মেরে ফেলেছিল কবির। কিন্তু এই লড়াই চলতে থাকলে হঠাৎ করে দুর্গার হাতে একটা চোট লেগে যায়। তখন সীতাকে কবির বলে, তোমার বোনকে এখান থেকে বাঁচাতে হবে তোমাকেই, এর জন্য ওকে নিয়েই তুমি চলে যাও, এখানের ব্যাপারটা আমি সামলাচ্ছি। তখন অবশ্য কবিরের বলে দেওয়া জায়গাতে চলে আসে ওরা দুজনে। অন্যদিকে দেখা যায় ফাতেহকে। সে মনে করছিল নিজের লোকই হয়তো বা আসতেছে, কিন্তু ওখানে এসে দেখতে পায় বিক্রান্তকে। সে আসলে পুরো প্ল্যান করেই এখানে এসেছিল। বিক্রান্ত তখন ফাতেহকে বলে, তোর সব প্ল্যান সম্পর্কে আমি জেনে গেছি, তুই সীতার সাথে কি করেছিস এটাও আমি জেনে ফেলেছি। তবে এখানে দেখা যায় ফাতের শুধু এখন সীতাকে প্রয়োজন।
ওকে পেলেই তো আলফার নতুন ভার্সনটা তৈরি করতে পারবে সে। এখানে সে অনেক চালাকির মাধ্যমে সব সোলজারকে মেরে ফেলে এবং বিক্রান্তকে বন্দি বানিয়ে নেয়। এদিকে দেখা যায় দুর্গার চোট লাগার জন্য ওর আরামের প্রয়োজন। তখন আবার সীতা জানতে পারে ফাতেহ তার বাবা বিক্রান্তকে বন্দি বানিয়ে নিয়েছে, আর সীতা চায় যে সে যেন তার বাবাকে বাঁচাতে পারে। এর জন্য সীতা একাই সেখান থেকে বেরিয়ে পড়ে, কারণ দুর্গার হাতে তো চোট লেগেছিল, সে তো আর যেতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই সীতা চলে আসে ফাতের কাছে। ওকে দেখে তো খুবই খুশি হয়ে গিয়েছিল ফাতে। সে বলতে থাকে, ইমোশনাল হয়ে তুই তো ট্রেনিং ভুলে গিয়েছিস। তুই তো তোর বাবাকে বাঁচাতে এখানে এসেছিস ঠিকই, কিন্তু তোরা কেউই আজকে এখান থেকে জীবিত ফিরতে পারবি না। তবে তোর মাথার মধ্যে হয়তো বা অনেক প্রশ্ন ঘুরপাক করছে, যেই ওডিসিটা আবার কি, আর এটা করে আমার কি লাভ। আমি আসলে আলফা চাই। আমি কিন্তু খুবই দেশপ্রেমী একজন মানুষ, তবে এই দেশের নয়, আমি আমার নিজের দেশ মানে পাকিস্তানের দেশপ্রেমী। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে ফাতে এজেন্ট হয়ে ইন্ডিয়াতে এসেছিল। সে একটা পুরো পরিবারকে মেরে ফেলেছিল, আর সেখান থেকে ফাতে সিং নামটা সে নেয়। এরপরে সে অনেক মেহনত করে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করে। তখনও আইএসআইয়ের সাথে ওর কন্ট্রাক্ট চলমান ছিল। এখানকার বিভিন্ন মেসেজ তাদেরকে দিয়ে দিত ফাতে। আর্মির ভরসা জেতার জন্য সে অনেক মেহনত করতে থাকে। প্রথমে সে লেফটেন্যান্ট হয়েছিল, তারপর হয়ে যায় কর্নেল। এখন ওর হাতে অনেক পাওয়ার, সে যা ইচ্ছে তাই করতে পারবে। তারপরেও 1999 সালের কার্গিলের যুদ্ধে সে অনেক ইন্ডিয়ান সোলজারকে মারিয়েছিল, তবুও তারা যুদ্ধটা হেরে যায়। তার মধ্যে একটাই কষ্ট ছিল যে 1000-এরও বেশি পাকিস্তানি সৈন্য মারা গিয়েছিল সেদিন। তার পরপরই সে জানতে পারে আলফা প্রোগ্রামটা সম্পর্কে। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। ফাতেহ তখন সীতাকে বলে, এখন আর তোরও প্রয়োজন নেই আমার। আমি জেনে গেছি যে তোর যমজ বোন আছে আরেকটা, নাম তার দুর্গা। ওকে আমি আমার কবজায় নিয়ে নিয়েছি। তোরা যখন লড়াই করছিলি তখন একটা ক্যামেরাতে এগুলো সব আমি দেখেছিলাম। ওর ফাইট করার ভাবসাব দেখেই আমি বুঝে গিয়েছিলাম যে ওর মধ্যেও আলফা রয়েছে। এখান থেকে চলে যাওয়ার আগে বিক্রান্তের গায়ে একটা ধামাকা ফিট করে দেয়, আর নিচেই ছিল অনেকগুলো ল্যান্ডমাইন। মানে ওদের দুজনের মরা একদম 100% শিওর। সীতা এখানে চাইছিল ওর বাবাকে বাঁচাতে। অনেক বুদ্ধি করে বেঁচে যায় বাবা মেয়ে দুজনেই। তবে এখানে বড় একটা ধামাকা হয়েছিল। এটা দেখে ফাতেহ এবং তার লোকজনেরা মনে করেছিল এই ধামাকাটাতে হয়তোবা সীতা এবং বিক্রান্ত দুজনেই মারা গেছে। এর পরপরই ফাতেহ চলে আসে ল্যাবে। সেখানে দুর্গার ওপরে ট্রায়াল করতে চায়। আলফার নতুন ভার্সনটা সে বানাতে চায়। তবে এখানে যে সোলজারগুলো ছিল তারা বুঝে গিয়েছিল যে ফাতের সাথে যে সোলজারগুলো এসেছিল এরা ইন্ডিয়ান সোলজার নয়। এর জন্য তারা ফাতেহকে সাহায্য করবে না বলে জানিয়ে দেয় এবং ওর বিরুদ্ধে চলে যায়। তখন ফাতেহ এবং তার সোলজাররা মিলে এখানে থাকা সকল সোলজারদেরকেই আটকে ফেলে। অন্যদিকে সীতা এবং বিক্রান্ত ফাতের হাইড আউটের ঠিকানাটা পেয়ে যায়। তারপর একটা হেলিকপ্টার নিয়ে চলে আসে সেই জায়গাটাতে। ওরা তো এখানে চলে এসেছিল ঠিকই, তবে ফাতেহ সিং বুঝতে পারে যে ওরা দুজনে এখানে এসে পড়েছে। এর জন্য সে একটা ভারী মেশিন গান নিয়ে ওদের হেলিকপ্টারের ওপরে গুলি চালিয়ে সেটা ধ্বংস করে ফেলে। তারপরে শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যকার গোলাগুলি। বাপ মেয়ে যদিও খানিকটা ঘায়েল হয়েছিল, তারপরে ওরা তো হেরে যাবার পাত্র নয়। সীতা তো একাই যেন ওদের সবার উপরে ভারী পড়ছিল। তবে এখানে ফাতের সোলজার ছিল অনেক বেশি। এর জন্য বাবা মেয়ে ওদেরকে সামাল দিতে হিমশিম খাচ্ছিল। ঠিক তখনই সেখানে দুর্গা চলে আসে বন্দি থাকা ভারতীয় সোলজারদেরকে নিয়ে। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। এক পর্যায়ে বিক্রান্তের খানিকটা চোট লাগে। এই জন্য দুর্গাকে নিয়ে যায় ট্রিটমেন্ট করানোর জন্য। তখন আবার সীতা একাই ফাতের সাথে ফাইট নিচ্ছিল, কিন্তু ফাতে ছিল অনেক ভয়ঙ্কর একজন ফাইটার, আর সীতাকেও তো ট্রেনিং সেই দিয়েছিল। এই জন্য সীতার সকল ফাইটিং স্টাইলই ওর জানা। এই জন্য আস্তে আস্তে অনেক বাজে অবস্থা হয়ে যাচ্ছিল সীতার। তখন সে বলতে থাকে, তুই আমার থেকে অনেক বেশি শক্তিশালী। আমাকে কিভাবে ফাইট করতে হয় সেটা তুই আমাকেই শিখিয়েছিস। যদি তুই ভারতীয় সোলজার হতি তাহলে হয়তোবা তোর কাছে আমি হেরে যেতাম, কিন্তু এখন তো আমি জানি যে তুই হচ্ছে পাকিস্তানি সোলজার। এজন্য তোর কাছে আমি কোনোভাবেই হারব না। তারপর অবশ্য ওদের দুজনকার এই ফাইট অনেকক্ষণ ধরেই চলে। সীতা ততক্ষণে ধরাশায়ী করে ফেলেছিল ফাতেহকে। ঠিক ওই সময় সেখানে আবার চলে আসে বিক্রান্ত, দুর্গা এবং বাকি সোলজাররা। বিক্রান্ত এখানে এসে তো বন্দুকটা তাক করে ফাতেহের দিকে, তবে সে নিজে না মেরে বন্দুকটা দেয় সীতার হাতে। তখন সীতাই তাকে খতম করে দেয় নিজের হাতেই। এরপর কেটে যায় কয়েকদিন। দেখা যায় বিক্রান্ত তার দুই মেয়ের সাথে কথা বলছিল। আমাদের এই মিশনটা এখানেই শেষ। এখন তোমাদের নিজেদের জীবনগুলো তোমরা গুছিয়ে নাও। তোমাদের আর বিপদের মধ্যে ফেলতে চাই না আমি।
এগুলো হচ্ছে আমি যে তোমাদের বাবা এটা হয়ে বলছি। তবে তোমাদের বাবার বাহিরেও আমি তো আসলে রয়ের প্রধান। তো এজন্য তোমাদেরকে আমি একটা অফার দিচ্ছি। আমার কাছে একটা মিশন আছে যেখানে টাইগার, পাঠান, কবির সবাই থাকবে। তোমরা চাইলেও সেখানে থাকতে পারো। তখন ওরা দুই বোনই এই মিশনটার জন্য রাজি হয়ে যায়, আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।